একটা রেসপেক্টফুল জায়গায় রেখে কিন্তু আমরা ব্রেকআপটা করি। কেন? হয়তো কোথাও দেখা হবে, হয়তো কোথাও দেখা হবে না, কিন্তু কখনো কোথাও ওই নামটা উঠলে এমন একটা কথা আসলে ধুম করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে উঠে চলে যাব, এরকম না। যেন সহনশীল একটা জায়গায় থাকে। সমস্ত কিছু আসলে দায়ভার আসলে নায়িকাদের উপরে পড়ে, এবং পরিমণের হয়তো কথাই নেই, তার উপরে সব কিছু চাপিয়ে দেওয়া আরামসে হয়ে যাবে। এটা কেন আমি জানি না। আর মনে হয় কি একটু পরে মরে গেলে তো আমি এটা করতে পারবো না। ইচ্ছা, এই ছোট্ট ইচ্ছা কি থেকে যাবে? তখন ওই ইচ্ছাটা অনেক বড় হয়ে যায় আমার কাছে। আমার জীবন কিছুই ভুল না, সব কিছু একটা অভিজ্ঞতা। ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আমরা। আমার শুধু মনে হচ্ছিল যে এতগুলো নাম বলছেন, তার মধ্যে এই নামটা কেন নয়, রুমান রশিদ খান, যার সাথে এই মুহূর্তে বসে আছেন Oh my God! না, আমরা তো ভাই বোন, আমাদেরকে নিয়ে কেউ ভাববে না। এরকম তো অনেক সম্পর্কে এরকম করেই হয়। অবশ্যই সেভাবে সবাই ভাবে। তো যার কথা প্রথম বললেন গোলাম কিবরিয়া, তো তার ব্যাপারে তো তুমি ভাই লিখেছিলে, তাই না? হ্যাঁ, ভাই, ভাই বোন বন্ধু সব আমার। ওকে, কিন্তু তোমাদেরকে নিয়ে কেন লেখালেখি হলো, কি মনে হয়? আমি দেখি নাই কখনো এরকম, কারণ আমাদের সম্পর্ক প্রায় 13 বছর। 13 বছর না, 14 বছর তো হবেই। 13-14 বছর, কিন্তু ভাই বোনের সম্পর্ককেও আসলে এখনকার মানুষ ছাড়ছে না, তাই না? আচ্ছা, আমি ইউজড হয়ে গেছি। তুমি ক্রিটিসিজম কিভাবে হ্যান্ডেল করো? এখন আর হ্যান্ডেল করি না। কি করো? ছেড়ে দিই। যারা এই দায়িত্বটা নিয়েছেন তারাই হ্যান্ডেল করেন। বাবা পরি, আমরা অক্টোবর মাসে আছি এবং এই মাসটি হচ্ছে তোমার মাস, কারণ আমরা যখন অক্টোবর মাসে থাকি না, যে পুরো মিডিয়া তৈরি হয়ে যায় যে 24 অক্টোবর পরিমণির জন্মদিন। এবং সেই অক্টোবর মাসেই তোমাকে পেলাম, আমার তো খুব ভালো লাগছে। এবং 16 মিলিয়ন ফ্যান কিন্তু এই অনুষ্ঠানটি দেখছে। আমার খুব ভালো লাগছে যে তুমি আমার এই পডকাস্ট শো বিহাইন্ড দ্য ফেম উইথ RRK প্রত্যেকটি পর্ব দেখেছো। আমি খুবই নার্ভাস ছিলাম, এজন্য আমার মনে হচ্ছিল এটাকে ঠিকঠাক মতো দেখে শুনে বুঝে তারপরে যাই। ওকে পরি, তোমার ফার্স্ট ছবি রিলিজ হয়েছিল 2015 সালে 27 ফেব্রুয়ারি, এবং সেটি ছিল ভালোবাসার সীমায়। এবং তারপর 2015 থেকে যদি আমি 2021-এর গ্যাপটা ধরি, 6 বছর। এবং মাত্র 6 বছরে তুমি এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিলে, এবং সেটা হচ্ছে আমেরিকার একটা বিখ্যাত ম্যাগাজিন রয়েছে না, ফোর্বস, এবং সেখানে এশিয়ার 100 জন ডিজিটাল তারকার একটা লিস্ট হয়েছিল, এবং সেখানে বাংলাদেশ থেকে একমাত্র তুমিই ছিলে। তোমার কি মনে হয় এই 6 বছরে তুমি কি কি করেছিলে যে কারণে ফোর্বস তোমার নামটি লিস্ট রেখেছিল? আমার কাজটাকে একটু ফোকাস করতে চাচ্ছিলাম, যেটার ফলস্বরূপ স্বপ্নজাল ছিল আমার কাছে, যেখান থেকে মানুষ আসলে আমার অভিনয়টার প্রশংসা এবং অভিনয়টা আসলে নোটিস করতে পেরেছে। এটা আমার কাছে অনেক বড় কিছু মনে হয়। অ্যান্ড মানুষ আমাকে ওরকমভাবে শুরু থেকে কেন ফলো করে আমি আসলে জানি। মেবি আমি একটু সুন্দর আছি, মেবি। ওকে, এভরিওয়ান নোজ দ্যাট পরিমণি অসম্ভব সুন্দর। এবং হয় না যে বিভিন্ন আলোচনায় যখনই তোমার নামটা আসে, নায়িকারা কিংবা নায়করা কিংবা যে কেউ বলে কি মেয়েটা এত সুন্দর কেন? হ্যাঁ, কেন? কিংবা অনেক সময় অনেকে এও বলে যে ইন্ডিয়াতে তো দিব্যা ভারতে মারা গেছে, আমরা একটু এক্সপোর্ট করতেই পারি বলিউডে পরিমণিকে। যাই হোক, তো শামসুন নাহার স্মৃতি তোমার মূল নাম। আমি জানি পরিমণি, মণি শব্দটা নাকি তোমার নামে ছিল না, পত্রিকায় এসেছিল বলেই নাকি পরি বিবি ছিল তোমার নাম, নানি রেখেছিল। নানি, হ্যাঁ। কি হয়েছিল আসলে, মণি হলে কিভাবে? মনি জানি না আমি এটাকে কি করে হয়েছে, যে আমি আসলে নিজেকে হাইড করার জন্য আমি সাথে তখন ফেসবুক টেসবুক বুঝতাম না, মানে সেই যদি ধরেন আপনি তখন 2013-14, তখন আসলে ফেসবুকটা কতটুকু আসলে ছিল ওরকম করে। তো আমার মনে হয় ওখানে একটা ছবি দিলে আমার ফ্যামিলি সবাই দেখবে, আমার ফ্রেন্ডরা দেখবে, এবং তারা সবাই জানবে যে আমি বাংলা সিনেমাতে কাজ করি। এখন কী হবে? তো আমি একটু স্মৃতি নামটা না দিয়ে পড়ি দিই, এখন একটা নাম তো নিচ্ছে না, কি করব। তখন ভাবলাম যে বাসায় যেটা বলে মনি 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 আদর করে, তো ওটাই দিয়ে দিই। তো ওটা চলে আসলো। অ্যান্ড দেন যখন আমি প্রথম পত্রিকাতে আসলো এরকমভাবে যে আমি একটা ফ্যাশন হাউসে কাজ করলাম, ওটার মধ্যে এরকম বড় করে আসলো, মানে মডেল পরিমণি। হ্যাঁ, তো এরপরে না আমি ফোন দেওয়া শুরু করলাম, ভাই নামটা একটু চেঞ্জ করা যাবে? আচ্ছা, আমি কি বলতেছি, পত্রিকা তো অলরেডি ছাপা হয়ে গেছে, আমি কি বললাম এটা? এরকম ছিল ব্যাপারটা। তুমি যে আসলে ডিজিটাল মানুষ বোঝা যায়, হয় না যে আমরা অনেক সময় অনলাইনে কিছু গেলে বলি যে একটু চেঞ্জ করে দেন। যাই হোক, আমার একটা ব্যাপার ভালো লাগে, তুমি সবসময় বাঁচতে ভালোবাসো, তুমি জীবনকে ভালোবাসো।
এটা কিন্তু অনেকের জন্য ইন্সপিরেশন, যে মেয়েটা যত ঝড় আসুক, যত ঝাপটা আসুক, মেয়েটি কিন্তু একটু স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে। এই শক্তিটা তুমি কিভাবে পাও? জানি না, আমার মনে হয় যেটা গেল তো গেল, ওইটা তো আর ফিরে পাবো না। তো ওটা নিয়ে পড়ে থাকলে আসলে কিছু হবে না। ওটা দিয়ে হয় যে আপনি যদি ভালো কোনো অভিজ্ঞতা আপনার জীবনে অর্জন করেন, তাহলে ওটা আসলে জীবনে একটা গুড মেমোরিজ। এবং যদি ব্যাড কিছু হয়, ওটা যত তাড়াতাড়ি আপনি ভুলে যেতে পারেন, মানে চেষ্টা তো করেন, অন্তত ভুলে তো যাওয়া সম্ভব না, বাট ওটা একটু সাইড করে রাখার চেষ্টা করি। বাহ। আরেকটা বিষয় ভালো লাগে, তোমার একটা শিশু মন আছে। আমাদের প্রয়াত কথা সাহিত্যে হুমায়ুন আহমেদ বলতেন যে তিনি সবসময় শিশুদের সান্নিধ্যে থাকতে পছন্দ করতেন, তাহলে কখনো বুড়িয়ে যাবেন না, আর কি বুড়ো হবেন না। তুমি তো জীবনেও হবে না, কারণ তুমি সবসময় একটা শিশু। না, আমরা বুড়ো হচ্ছি কিন্তু। বাহ। আমার আরেকটা বিষয় আমি তোমার খেয়াল করেছি, তুমি কিন্তু সবার সাথে কথা বলতে পারো না। দেখা যায় যে যত বড়ই হোক, যত বড় ক্ষমতাশালী হোক কিংবা যেই হোক, তুমি যদি 2-4 মিনিট একটু অবজার্ভ করো, তারপর যদি তোমার মনে হয় যে সিঙ্ক হবে, কথা বলার একটা কেমিস্ট্রি তৈরি হবে, তখনই কথা বলো। ইজ ইট ট্রু? একদমই। আমি এত কথা বলতে ভালোবাসি, আর সারাদিন বক 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 করতে থাকি। তো সামনের মানুষটা আমাকে যদি কমফোর্ট জোনটা ওরকম হয়, তাহলে ওকেও আমি কথা বলতে দিই না। যে শোনো, দাঁড়াও দাঁড়াও, চুপ করো, শোনো শোনো, তারপর কী হয়েছে জানো। তো আমি এত বেশি কথা বলি এবং খুবই আস্তে আস্তে কথা বলতে পারি না। আমি আজকে চেষ্টা করছিলাম যে খুব স্লো, না, আমরা চাই না, আমরা চাই যে রিয়েল চিন্তা ভাবনা করে কথা বলবো, কিন্তু আমি এরকম করেই কথা বলি। তো ওটা চেঞ্জ করা যায় না আর কি। পরে তুমি যেহেতু আমার এই পডকাস্টটা দেখেছো, তুমি জানো যে হয় না যে আমরা পজিটিভিটি দিয়ে আসলে মানুষের মনে ছাপ ফেলতে চাই। এবং আমাদের তারকারা, প্রত্যেকটা মানুষ তো আসলে সৃষ্টিকর্তা তাকে ভালো একটা আত্মা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষই তো আসলে ভালো। তো ভালো দিকগুলো যদি তুলে ধরা যায়, সেটি থেকে বড় দায়িত্ব তো আর কিছু হতে পারে না। এবং আমাদের তারকাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভালো দিক আছে। তো আমি খেয়াল করেছি যে তোমার অনেক কিছু একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো একটু আলোচনায় বেশি আসে, কিন্তু পজিটিভ বিষয়গুলো আসলে অনেকে উল্লেখও করে না কিংবা জানলেও এড়িয়ে যায়। আমি আজকে কিছুটা না, আমি একটু পজিটিভ বিষয়গুলো একটু তুলে ধরতে চাই তোমার। তুমি অনেক ভালো বলো কিন্তু, এবং তুমি খুব ভালো লিখো। এই গুণটি আসলে কিভাবে তুমি রপ্ত করেছো? হয় না যে আমি তো বরিশালের, মানে একদম জন্ম বড় হওয়া সব কিছু ওখানে। তো বরিশালের ব্যাপারটা আপনি দেখবেন, ইন্ডাস্ট্রিতে যারা আছে তারাই আমাকে বলে যে তুমি যখন কথা বলো তখন বোঝা যায় না তুমি বরিশালের। তো আমি প্রথম খুব ভয় পেতাম যে আচ্ছা আঞ্চলিক কোনো টান আসে কি না। তো আমি খুবই চুপচাপ থাকতাম, কিন্তু ভিতরে তো অনেক কথা বলতে ইচ্ছা করতো। তার মনে হতো না, যা আছে কপালে, আমি কথা বলতে ইচ্ছা করে মানে কথা বলি। তো তারপরে দেখলাম যে না, যে মানুষটা আমার সামনে থাকে আমাকে প্রভোগ করতে পারে, যে মানুষটা যেরকম, তো ওর সাথে আমি ওরকমভাবে কথা বলতে পারি। তো ব্যাপারটা তুমি অনেক স্মার্ট, কিন্তু যতটা তুমি ভাব ধরো যে না কিছুই জানি না, কিছুই বুঝি না, কিন্তু তুমি অনেক স্মার্ট। তোমার আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, তোমার অসম্ভব শার্প মেমোরি কিন্তু আছে, এবং সেটা সব ক্ষেত্রে কিনা আমি জানি না, আমি যেই সেক্টরগুলো দেখেছি আমি সেটাই বলছি। তুমি স্ফুলিঙ্গ নামে একটি ছবি করেছিলে, তৌকির আহমেদ পরিচালিত। তোমাকে যখন স্ক্রিপ্টটা দেয়া হয়েছিল, 2 দিন পর তুমি বলে ছবিটা তুমি করবে না, কারণ তোমার এন্ডিংটা হয়তো সেভাবে পছন্দ হয়নি কিংবা সেরকম না। তুমি 2 দিন আগে একটা স্ক্রিপ্ট পেয়েছিলে, তুমি আমাকে বলছিলে যে ওই দৃশ্যের অমুকের ওই সংলাপটা এরকম কেন, কিংবা ওই দৃশ্যের ওই সংলাপটা আমি বুঝিনি। আমি বলেছি তুমি তোমার ডিরেক্টরকে ফোন দাও, তখন তুমি তৌকির ভাইকে ফোন দিলে, এবং তৌকির ভাই ওয়াজ ইমপ্রেসড দ্যাট তুমি কিভাবে এই 2 দিনে ফুল স্ক্রিপ্টের কার কোন সংলাপ তুমি কিভাবে মনে রাখো এত। আমার জীবনে একটা আফসোস নিজেকে নিয়ে, যে যখন আমি আসলে কাজ নিয়ে সিরিয়াস হলাম, একদম পুরোপুরি মন দিয়ে কাজটাই করতে চাইলাম, তখন না ওই ভালো কাজটা যেটা আমি করতে চাই আসলে ওরকম কাজ আসলে নেই, বা আমার কাছে আসে না, বা আসলেই হারিয়ে গেছে, আমি জানি না। তো সামহাও ওইটার জন্য আমার অনেক মন খারাপ হয় মাঝে মাঝে। তো আমি ওই সময় আসলেই অনেক সিরিয়াস ছিলাম, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের, শুধু ক্যারেক্টার না, আমি পুরোপুরি আমি যখন সিনেমা দেখি, আপনি যখন দেখেন পুরোটা গল্প দেখেন, তো আমি প্রথম দর্শক হিসেবেই আসলে পুরোটা পড়ি, তারপর আমি আসলে আমার ক্যারেক্টারটাকে ভালো করে ঝালাই দিই। এবং তৌকির ভাই তোমাকে যখন সাইনটা করেছিল, আসলে উনি আমার হেল্প চেয়েছিল, যে যেহেতু তোমার সাথে আগে কাজ হয়নি, আমার সাথে তোমার তার আগের ছবিটা বিশ্ব সুন্দরী হয়েছিল, তো উনি আমাকে বলেছিলেন যে পরিমণিকে কিভাবে কাজ করা যায়, কিভাবে ইয়ে করা যায়। তো তোমাকে যখন সাইন করাবে, আমাকে উনি জোর করে নিয়ে গিয়েছিলেন তোমার বাসায়, এবং তখন আমাকে সাক্ষীতে সাইনও করিয়েছিলেন। হয় না যে একজনের সাক্ষী লাগে,
এবং তখন তুমি তৌকির ভাইকে কিছু কথা বলছিলে, সেদিন আমি বলিনি, আজ বলছি। আই ওয়াজ সো ইমপ্রেস দ্যাট তুমি বলছো আচ্ছা নেটফ্লিক্সের ওই ছবিটার ওই গল্পটার সাথে কি এই জায়গাটা মিলে যায়, কিংবা ওই ছবিটা কি তৌকির ভাই দেখেছেন? তো তৌকির ভাইও লাইক ওকে, হ্যাঁ, হয় না যে অনেকের একটা পারসেপশন থাকে যে সিনেমার নায়িকারা অত স্টাডি করে না কিংবা ইয়ে করে না, অনেকে ভাবে, কিন্তু তুমি এত সুন্দর করে সব কিছু বলছিলে, আই ওয়াজ ইমপ্রেস। আমাদের তখন কাজ ছিল না জীবনে, একটাই কাজ ছিল যে আমি কাজটাকে আসলে আমার নিজের কাজটাকে ফোকাস করব। আমার কিন্তু সব মনে আছে। আমি আরেকটি সিক্রেট আজকে সবার সামনে ফাঁস করে দিই। হ্যাঁ, যেহেতু বিহাইন্ড দ্য ফেম, আসলে তুমি কত বড় মনের এবং কত অন্যরকম একটা মানুষ সেটি আমি দেখেছি। তোমাকে তৌকির ভাই যখন স্ফুলিঙ্গর জন্য সাইন করিয়েছিল, অ্যাডভান্স মানি হিসেবে তোমাকে 2 লাখ টাকা দিয়েছিল। তারপরে আরও কয়েকজন ছিল, তৌকির ভাই চলে গেলেন, তুমি হঠাৎ করে আমাকে সেদিন শেষের দিকে আমাকে বলছিল যে রোমান ভাই আপনার সাথে কথা আছে। আমি বললাম কী কথা? তুমি আমাকে একটু আড়ালে নিয়ে এসে তৌকির ভাই তোমাকে যে 2 লাখ টাকা দিয়েছিল তুমি আমাকে সেটা দিয়ে দিচ্ছিলে। আপনি কি আপনি না, এটা সুযোগ পেলাম যেহেতু আমি সেটা বলতে চাই, সবাইকে জানাতে চাই। আই ওয়াজ লাইক মানি কি, এটা কি? তুমি বলো রোমান ভাই আপনি এত ভালো একটা ছবির সাথে আমাকে ইন্ট্রো করিয়েছেন, আমি এই ছবিটা করতে চাই, এটা আপনার। আমি বলেছিলাম কি পড়ি সে সময়, তোমার চোখে পানি? না, আমার মনে হচ্ছে যে তখন আমরা তো একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসলে যাই, মানে হয়তো আমার সাথে অনেকেই এগ্রি করবে, কারণ এরকমই হয়। এটা কেউ অস্বীকার করুক আর মানে স্বীকার করুক আর না করুক, এটা অস্বীকার করার কিছু নাই, নিজের সাথে নিজেও স্বীকার করতে হবে যে আসলে ব্যাপারটা এরকমই হয় যে কেউ যদি মাঝখানে কথা বলিয়ে দেয় বা কোনোভাবে, আর সেখানে তো আপনি আমার এমন একজন মানুষ যে না তুমি এই সিনেমাটা করো না, আমার মনে হচ্ছে যে আমি এমন সিনেমাতে আপনার পরামর্শ নিচ্ছিলাম আমি কি এটা করবো, খুবই ডিসাইড করতে করতে আপনার তুমি এই পয়েন্ট দেখছো, এই হয়েছে, তুমি এটা করবা আসলে, তখন হ্যাঁ আসলে তো করবো না। তো ওরকম একটা জায়গা থেকে তখন আমি একটুখানি হয় না, ওই প্র্যাকটিসের কারণে যতই বাধা থাকুক আপনার সাথে, প্র্যাকটিসটার কারণে কি হয়, আমি আসলে এই কথাটা অনেক ইজিলি বলতে না পারলেও আমাকে বলতে হতো ওই প্র্যাকটিসটার জন্য আসলে। কারণ আমরা তো এরকমই করি যে মাঝখানে ওই ব্যাপারটা যখন কেউ থাকে, কেউ কথা বলিয়ে দেয়, ঘটকালিটা যে করে আর কি, ইউনো। হ্যাঁ, তো তখন আমার মনে হয়েছে যে একটা মানুষ যে আসলে চায় যে শুধু আমার ভালো কাজ না, তৌকির ভাইয়ের একটা ভালো কাজ হোক, ইন্ডাস্ট্রির একটা ভালো কাজ হোক, পরিমণির ঝুলিতে একটা ভালো কাজ থাকুক, দর্শক একটা ভালো কাজ দেখুক, সেটা মনে হয়েছে যে একমাত্র এই সাপোর্টটা না আসলে নাই ইন্ডাস্ট্রিতে, নাই মানে একদমই জিরো। আপনি যদি বলেন রুমান রাশিদ খানের মতো তো একজন আছে, তো আমি বলবো আসলে রুমান রাশিদ খানের মতো আরও 5 জন হইতে হবে, অ্যান্ড দেন আমি একটা সংখ্যা ধরতে পারি, আসলে নাই। আমি তোমাকে টাকাটা ফিরিয়ে দিয়ে বলেছিলাম হ্যাঁ পড়ি, এবং এত সসম্মানে যে তখন মনে হচ্ছিল যে না, নিজের আত্মসম্মান এবং অন্যজনকে, সামনের যে মানুষটাকে, সেই মানুষটাকে কতটুকু বড় করা যায়, ওই ব্যাপারটা আসলে প্রথমবার মনে হয় আপনার থেকে শিখেছিলাম। আমি শিখেছি তোমার এটা কাছ পুরো থেকে। ইন্ডাস্ট্রিকে শেখানো উচিত। না, আমি শিখেছিলাম তোমার থেকে যে তুমি একজন যে তোমার একটা ভালো ছবির মধ্যস্থতা করেছে, তাকে যেমন তুমি অনার করতে চেয়েছিলে, আমি তোমার হাতে সেটি ব্যাক করে আমি বলেছিলাম যে আজ যদি আমি সেটা নেই তাহলে আমি কখনোই তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না, আমার মনে আছে। এবং আজকে আমি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলছি, আমার খুব গর্ব ভরে বলতে ইচ্ছে হচ্ছে। এবং জানেন, যারা আসলে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না বলেই যারা এরকম হয়, মানে হয় না, আমার থেকে ওই অ্যাডভান্টেজটা নিল, সুবিধাটা নিল, নেওয়ার পরে বা আমার সেটা আসলে তারকে পাওনাই মনে হয়েছে, তারপরে সেই মানুষটাই কিন্তু দিন শেষে আমার বদনাম করে। অ্যান্ড দেন দেখেন আপনি এত, ওই যে বললাম না রুমান রাশিদ খান আসলে একজন হওয়া উচিত না, আর 5 জন হওয়া উচিত, অ্যান্ড দেন ইন্ডাস্ট্রিটা হয় না একটু ঘুরে যাবে। আচ্ছা, আমি অন্য প্রসঙ্গে একটু আসতে চাই। আমি তোমার বাসায় হার্ডলি 2 থেকে 3 বার গিয়েছি, এবং সেই 3 বারে আমার বিশেষ কিছু অভিজ্ঞতা হয়েছে। আমি একটা জিনিস দেখেছি, যে জিনিসটা হয়তো অনেকেই জানে না, একটি সার্টিফিকেট দেখেছে, এবং সেই সার্টিফিকেটটা হচ্ছে গিয়ে তুমি স্কুলে থাকতে
ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলে এবং তোমার স্কুলে তুমি একমাত্র শিক্ষার্থী ছিলে যে তুমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছো। এত মেধাবী তুমি, অনেকেই হয়তো জানে না। এটা কি করে জানাবো? এটা কি করে জানাবো? মানে যে আমি কিছুক্ষণ আগে বললাম না, তোমার অনেক কিছু মনে থাকে, স্ক্রিপ্ট পড়ে মনে থাকে। আমার মনে হয় ছোটবেলা থেকে তোমার ভিতর মেধার একটা স্ফুরণ ছিল। আমি শুধু অঙ্ক পারি না, হিসাবটাতে গরমিল হয়ে যায়। জীবনের অঙ্কেও কি? আমি অঙ্কই পারি না, তো অঙ্কে খুবই মানে বিশ্রী নাম্বার পেতাম আমি পাশ করার জন্য, যেটা হয় আর কি। তবে জীবনের অঙ্কে তুমি যাই করো নাই করো, সম্পর্কের অঙ্কেও তুমি কি করো না করো সেই আলাপে তো অবশ্যই আসবে। তবে আরেকটি ইনসিডেন্ট উল্লেখ করতে চাই। আমার লেখা একটি ছবি ছিল বিশ্বসুন্দরী, এবং সেখানে তুমি শোভা চরিত্রে অভিনয় করেছিলে। শোভা হচ্ছে আমার বোনের নাম। আমি আমার বোনকে তোমার হাতে তুলে দিয়েছিলাম সেই চরিত্রে, এবং সেই অনেকখানি দায়িত্ব নিয়ে আমার এই কাজটা করতে হয়েছিল। একদম, তুমি খুব ভালো করেছিলে, এবং সেই ছবিটি আমাদের এই টেলিভিশনে যুক্ত ছিল, এবং সেখানে যে তুই কি আমার হবি রে গানটি তো এখনো মিলিয়ন ভিউ হয়ে, মানে প্রায় 100 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। যাই হোক, সেটি তো হচ্ছে কি একটা সংখ্যা, কিন্তু তুমি যে আরো অনেক মানুষের ভিতরের হৃদয়ে স্থান করে নিয়েছো সেটা হয়তো অনেকেই জানেন। আমি আজ একটু জানাতে চাই। ফরিদপুরে শুটিং হচ্ছিল, অনেক মানুষের ঢল যে সিনেমার আর্টিস্টদেরকে দেখবে। তুমি ছাদ থেকে দেখলে যে একটা বৃদ্ধা একদম, ও মাই গড, আপনি লিখেছেন। আমি যখন জেল থেকে আসি তখন লেখাটা পড়েছিলাম। একজন বৃদ্ধা ধাক্কাতে পড়ে যাচ্ছিল, তুমি ছাদ থেকে, রাইট, তুমি ছাদ থেকে নিচে নেমে সেই জনসমুদ্রে নিজেকে ঝাঁপ দিয়ে সে বৃদ্ধাকে উদ্ধার করেছিলে, তাকে ভেতরে নিয়ে এসেছিলে, তাকে চেয়ারে বসিয়েছিলে, তুমি নিচে বসে তার হাতে প্লেট দিয়ে আমার শুধু মনে হচ্ছিল সে আমার নানির বয়সে ছিল, তো আমার যখন নানি মারা গেছে তো ওই বয়সে ছিল, তো আমার শুধু মনে হচ্ছিল আমার নানি, হ্যাঁ আমার মনে হচ্ছিল আমার নানি কি পড়ে যাচ্ছে, মানে আমি ওই ফেসটা দেখতে পাচ্ছিলাম। কোনো ওরকম বয়সের কাউকে দেখলে আমার নানি মনে হয়, এবং আমার নানার বয়সে কাউকে দেখলে আমার নানাই মনে হয়। সো আমি কাউকে আলাদা করতে পারি না। এবং তুমি ভাত মাখিয়ে তাকে খাইয়ে দিয়েছিলে। সেই সময় তার চোখের যে আনন্দ অশ্রু ছিল, সেই জয়নবের আনন্দ অশ্রু কিন্তু তোমাকে অনেক শক্তি দিচ্ছে। তুমি হয়তো জানো না কার কার শক্তিতে তুমি এখন বেঁচে আছো কিংবা ভালো আছো। আমার গুজবাম হচ্ছে। আমি তোমার সাথে একবার বিশ্বসুন্দর প্রচারণায় সিলেটে গিয়েছিলাম, এবং মনে আছে অনেক মজা হয়েছিল, অনেক ফান হয়েছিল। সিলেটে প্রচারণা হচ্ছে, হ্যাঁ, এবং সেখানেও কিন্তু আমি দেখেছি যে তোমার একটা পবিত্র একটা আত্মা রয়েছে, এবং তুমি যখন কেউ কোনো বিপদে পড়ে সেখানেও কিছু মানুষ ছিল যারা হয়তো কি বলবো স্বেচ্ছাসেবক, হ্যাঁ, তাদের সাহায্যার্থেও তুমি এগিয়ে আসছিলে, আমি পরে শুনেছি। এবং তোমার একটা রুটের একটা মন আছে। সেই সময় তোমার হঠাৎ করে ফুচকা খাওয়ার ইচ্ছে হলো, তোমার মনে নাই আমি নিশ্চিত, ফুচকা খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু ওদিকে প্লেন ছেড়ে দেবে, কিন্তু তোমার ফুচকা খেতে হবে। তারপর কোনোভাবে বোর্ডিংয়ে ফোন টোন করে আসতে যাতে প্লেনটা থাকে আর কি। তারপর তুমি ঢাকায় নেমে ঠিকই কোথাও না কোথাও থেকে জোগাড় করে অন দ্যাট মোমেন্ট তুমি ফুচকা খেয়েছিলে। একটা বাজে একটা স্বভাব আছে, মানে ক্রেভিংটা অনেক যখন হয় কোনো কিছু নিয়ে, তো ওটা আর মনে হয় কি একটু পরে মরে গেলে তো আমি এটা করতে পারবো না, ইচ্ছা, এই ছোট্ট ইচ্ছা কি থেকে যাবে, তখন ওই ইচ্ছাটা অনেক বড় হয়ে যায় আমার কাছে। তোমার তাহলে মনে হয় যে এই মুহূর্তটি আমার শেষ মুহূর্ত, হয়তো আমি 5 মিনিট পর না থাকবো। আমি মনে হয় দিনের মধ্যে প্রত্যেক ঘন্টায় তো আমার 3-4 বার মনে পড়ে যে আমি মরে যাবো। ওয়াই আমি জানি না, বাট এটা একটা ফোবিয়া হয়ে গেছে আমার জন্য। বাচ্চা আসার পরে তো বাবুরা যখন আমার জীবনে আছে, আমার ছেলে মানে প্রথম যখন আমার ছেলে আসে তখন থেকেই আমার অনেক ফিল হওয়া শুরু করলো যে আমি কি মরে যাবো, আমি তো বাঁচতে চাই, আরও বেশি বাঁচতে চাই। বাচ্চা নিয়ে তখন আমার অনেক মানে ওই ব্যাপারটা থাকে যে আমি মরতে চাই না। আসলে আমার জ্বর আসলেও মনে হয় কি আমি কি মরে যাবো, আমি হাসি দিলেও মনে হয় কি আমি মরে যাবো। আমার যদি একটু হাত কেটে যায়, কোনোভাবে যদি নখ কাটতে যায়, হাত কেটে যায়, তো আল্লাহ মরে যাবো, গ্যাংরিং হবে, এখান থেকে আমার হাত কেটে ফেলবে, আমার কি ক্যান্সার হবে। আমি একটা মানে সিক হয়ে গেলাম এক সময়। আমি ডক্টরের সাথে কথা বললাম, তখন বললো যে এটা আসলে নর্মাল না। আপনি যেভাবে হেসে মনে হলো যে এটা খুবই নর্মাল, আমি ফানি ওয়েতে বললাম সেটা আসলে নর্মাল না।
আমার মেডিকেশন চলছে এটার উপরে। ও রিয়েলি? হ্যাঁ, যে কেন আমার কি মনে হয় যে লাইক বাবুরা ছাড়া তো আসলে আমার জীবনে কেউ নাই, কিন্তু আমি যখন বাবুদের কথা চিন্তা করি আমি না ওদের পাশে কাউকে দেখতে পাই না। সো আমার আসলে পেট ব্যথাও হওয়া যাবে না। মানে আমি পিরিয়ডের সময় আমার মনে হয় কি যে 3 দিন আমাকে অনেক সেট থাকতে হবে, আমি ফুড ঠিক করি যে ঠিকঠাক মতো খাবার খাবো, ঠিকঠাক মতো ইয়োগা করব, ঠিকঠাক মতো টাইমলি ঘুমাবো, টাইমলি উঠবো। মানে ওই 3 দিন আমার 4 দিন যেই ব্যাপারটা হয় এটা তো শুধু মেয়েরা তো আসলে, এখন ছেলেরাও অনেকেই জানে কারণ এখন তো অনেক ফাস্ট। হ্যাঁ, তখন ওই ব্যাপারটা নিয়েও আমি অনেক সিরিয়াস থাকি যে কোনোভাবেই আমাকে 1 ঘন্টার জন্য অসুস্থ হওয়া যাবে না। So, এটা আমি যতবার ভাবি ততবার বেশি অসুস্থ হয়ে যাই। অ্যান্ড দেন আমি চিন্তা করলাম যে না, আমার আসলে কারো কোনো ডক্টরের আসলে হেল্প লাগবে, এটা আমি নিজে নিজে ঠিক করতে পারবো না। অ্যান্ড দেন আমার মনে হয় এটা দুশ্চিন্তা বেশি করবার হয়েছে কোনো আমার নানু চলে যাবার পরে। যে আমার মনে হয় একা feel টা হওয়ার দুশ্চিন্তা পরে এটা হলো। হবার কোনো কারণ নেই, কারণ নানু কিংবা তোমার পরিবারের সবার দোয়া আছে তোমার সাথে, এবং যেখানে বাচ্চার ইস্যু রিলেটেড আপনি যদি প্যানিক অ্যাটাকের শিকার হন এটা খুবই ভয়াবহ একটা জিনিস। তা তো অবশ্যই। So, কোনো কিছু নিয়ে প্যানিক করাটা ওইটাকে ভিতরে আমি অনেক লালন করে ফেলেছি সামহাও। তবে তুমি কখনো খুব বেশি অসুস্থ হবে না, এর কারণ হচ্ছে যেটা বলছিলাম দোয়া, এবং সেটা শুধু পরিবারের দোয়া নয়, তুমি এখন একটি ব্যবসায় যুক্ত হয়েছে এবং সেটা হচ্ছে দ্য বডি, এবং সেটি মানে হয় না অনেকে খাবারের বিজনেস করে, অনেকে হয়তো রিয়েল এস্টেটের বিজনেস করে, তুমি করেছো এমন একটি বিষয় যে মা এবং নবজাতক শিশুদের কিছু প্রোডাক্ট সেখানে পাওয়া যায়, যেগুলো হয়তো একসাথে সবগুলো প্রোডাক্ট পাওয়া যায়, এবং সেটা হচ্ছে কি একটা ব্র্যান্ড শপ আর কি। এবং আমার খুব ভালো লেগেছে সেখানে তোমার যে প্রফিটের 5% তুমি অসচ্ছল মায়েদের পেছনে ব্যয় করছো। একদম শুরু থেকেই এটা আমার টার্গেট ছিল। এই দোয়াটার বরকতে কি তুমি ভালো থাকবে না সবসময়? দেখেন, দিন শেষে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আমার সেটা মনে হয় একদম শুরু থেকে, যখন কেউ আমাকে বলে তোমার না এত টাকা তুমি কি করছো, আর দেন আমার মনে হয় যে আসলে আমি কি করছি। So, আমি যেটা করছি এটা তুমি আসলে চোখে দেখবা না, সেটা আমি জানি আমি কি করছি। এই যে আত্মার শান্তিটা যে আমি নিছি এটা তুমি আসলে নিতে পারবে না। ওই মানুষটা আসলে কোয়েশ্চেনই করবে, ও আসলে আমার উত্তরটাই নিতে পারবে না। তোমার টাকার কথা আসলো, আমি আরেকটা তথ্য দিই দর্শকদের। প্যান্ডামিকের মধ্যে কিংবা তার কিছুটা আগে পরে হতে পারে, তোমার এক মেইড সার্ভেন্ট ছিল, তোমার একটা হেল্পিং হ্যান্ড, তার বোধহয় বোনের বিয়ে ছিল, এবং সেই সময় তুমি অস্থির হয়ে গেলে যে তার বোনের বিয়ে, তার টাকা দরকার, এবং তুমি অনেকভাবে জোগাড় করে তাকে তুমি প্রায় 6.5 লাখ টাকা কিংবা 6 লাখ টাকা তুমি তাকে দিয়েছিলে। আপনি কেন এগুলো বললেন? আমি বাঁচা যাবো কিন্তু। বিষয়গুলো এই কারণেই সবাই জানা দরকার যে পরিমণি আসলে কিভাবে টাকাগুলো খরচ করে আসলে, এবং আমি না, দেখেছি আসলে আমি টাকাটা আর্ন করি খরচ করার জন্য। আমি আসলে রেখে যদি সম্পত্তি করতে চাইতাম তাহলে আমার, আপনি তো জানেন যে এখনো ধরুন আমার একটা লাক্সারিয়াস, যেভাবে আসলে মিডিয়াতে প্রচার হয় যে আমার অনেক সুন্দর একটা ফ্ল্যাট আছে, অনেক নট সুন্দর, পরিমণি অনেক কত দামি সম্পত্তির flat আছে। মালিক, ভিডিও সহ হ্যাঁ, দেখুন। অনেক বড় একটা গাড়ি আছে, একটা না 4টা-5টা আছে। তোমার গাড়িটাও তো লোনের। আমার গাড়ি লোনের দেখেই আসলে আদালত আমাকে ছেড়েছিল, না হলে লোন, না হলে ওটাও গায়েব হয়ে যেত। আর তুমি কি ভাড়া বাসায় থাকো? হ্যাঁ, আচ্ছা, এটা তোমার নিজের কেনা আমি ফ্ল্যাট কখনোই না? ফ্ল্যাট কিনবো না। আচ্ছা, ওকে। আমি যদি হয় না যে এখন, ওই সময় তো মাথার মধ্যে ছিলই না, যখন নানু আইসিইউতে ছিল তখন এরকম হাত ধরে হয় না সিনেমাটিক ওয়েতে আমাকে নানু ভাই বলেছিল যে তুমি এরকম করো না, আমি আর কয়েকদিন, উনি না হয় না মনে হয় বুঝে যায় না সবাই একদম আগে আসলে থেকে। দিন শেষে যে আমি চলে যাব, আসলে আমার দিন শেষ ওরকম না। নানু ভাই বলছে, আমার মনে করছে, আমি আবার নানু ভাইকে টেনে টেনে বাংলা সিনেমার ওই এন্ডিং পার্টগুলো দেখাচ্ছিলাম, জানো নানু ভাই এরকম কিন্তু করে, তুমি কিন্তু এরকম করো না আমার সাথে। নানু ভাইকে যত হ্যাপি রাখা যায় না, তখন যা কিছু করে, মানে আমি যা ইচ্ছা তাই করতাম নানু ভাইয়ের সাথে। তো তারপরে ওই সময় আমাকে বলছিল যে এখন তো তোমার একটা বাচ্চা আছে, নানু ভাই তো আমার মেয়েকে দেখে যায় নাই, তো বলছে যে তুমি এখন একটা কিছু করো, অন্তত একটু বাড়ি করো, ওর জন্য কিছু একটা করো। তো নানু ভাই চলে যাওয়ার পরে আসলে আমার মনে হলো যে আসলেই তো, তুমি বাড়ি করতে চাও? হ্যাঁ, আমি করলে বাড়ি করবো, ফ্ল্যাট মজা না। তোমার আসলে কত টাকা, এটা অনেকের জানার ইচ্ছা।
জানি না, তুরান জানাকে ধরে নিয়ে আসা হোক। মানে তোমার ব্যক্তিগত যে ব্যবস্থাপক আছে? আমার প্রচুর টাকা, কিন্তু কোনো টাকাই আমার না। এটাও একটা প্রশ্ন আসে যে তুমি হয় না যে অনেক সময় পার্টি করো কিংবা অনেকে ভাবে তুমি বিলাসবহুল জীবনযাপন করো, তোমার সোর্স অফ ইনকামটা কি আসলে? সব কিছুই আমার ইনভেস্ট করা। ওকে, হ্যাঁ, যে আমি কোনো কিছু হয় না যে এতিমখানা ইনভেস্ট করা কিছু, সেটাও আমি জানি। অনেকগুলো জিনিসপত্র আছে যে এখানে এখন বডিতে আসলে ফোকাস করা। আমি যখন বডি নিয়ে প্রথম কাজ করা শুরু করলাম, তখন ভাবলাম কি প্রেগনেন্ট মহিলারা আসলেই বা মায়েরা কতটুকু আসলে আমি জানাতে পারবো, কতটুকু কী করতে পারবো, আস্তে আস্তে করে ইনভলভ হবে, তারপর আস্তে আস্তে করে এঙ্গেজ হবে, তারপরে হয় না যে বেচা বিক্রির কথা যদি বলেন, বিজনেসের কথা যদি বলেন। তো শুরুতেই যে আমি আসলে এরকম একটা ধাক্কা খেয়ে যাব সবার কাছ থেকে, এটা আমি বুঝতে পারিনি। ধরেন এরকম হয় যে কোনো প্রথম স্লটে একটা প্রোডাক্ট, একটা ডিজাইনের যদি বলি, একটা ডিজাইনের প্রোডাক্ট আসলো 1,500 পিস, ওটা সেল হলো 3 দিনে অনলাইনে। চাপটা বুঝতে পারছেন? এবং তখন আমার মনে হলো ভাই ওয়েবসাইট ডাউন কর, এটা নামা। ইভেন কিন্তু আমার ওয়েবসাইট নামানো বন্ধ। কেন? আমি প্রোডাকশন দিতে পারছি না। তো কারণ আপনি তো কোথাও থেকে একটা লটে মাল নিয়ে আসলেন এবং এখান থেকে দিয়ে দিলেন, তা তো না। এটা ডিজাইন করা, মানে আপনি স্ক্র্যাচ করে এঁকে কোন কালার দিবেন, কি করবেন, কিভাবে যাবে, ওটা আমি নিজে পড়ি। 1 মাস ধরে পড়ছি, ধরেন ঘুরছি ওটা পরে, বাসার মধ্যে কাজ করছি ওটা পরে, ঘুমাচ্ছি, উঠছি, খাচ্ছি, তারপরে একটা আসলে প্রোডাকশনে যায়। একটা ডিজাইনার ওয়্যার আপনি ধুম করে নামাতে পারবেন না। অ্যান্ড দেন তখন আমার মনে হলো ভাই কী হচ্ছে, আমি একটু চুপচাপ হয়ে যাই। ইভেন আমার আপনি পেজে যাবেন, যেহেতু অনলাইন, তো এখন পেজ দিয়ে আসলে বিজনেসটা করা হয়, কোথাও কোনো প্রমোশন নেই। নিজেই তো প্রমোশন, ভয়ে আমি করতে পারি না, সব ডাউন করে রেখেছি। ভাই করো না, তোমার ডিমান্ড বেশি, তুমি সাপ্লাইটা আসলে হ্যাঁ, আমাদের প্রস্তুতি ছিল না যে সবাই আসলে এভাবে জিনিসটাকে আসলে নেবে, এত সুন্দর করে গ্রহণ করবে, এটা আমার মাথায় একদম ছিল না। তবে এখন তুমি সিরিয়াসলি নিতেই পারো। এখন আসলে সমস্ত কিছু আসলে বডিকে নিয়েই চিন্তা ভাবনা করছি, পাশাপাশি আমার কাজ, বাচ্চারা, আমার ফ্যামিলি, এছাড়া আমার এই আপনি যা যা বলছেন কালা চশমা, এগুলো কিন্তু নেই আসলে জীবনে। এটা একটা ভাইব আসলে। আসলে কালো চশমার সামনে কে ছিল ছেলেটি? আপনি শিওর এটা ছেলে ছিল? তুমি তো লিখছিল বোধহয় যে হু ইজ হি কিংবা এরকম কিছু, হি ইজ মাইন লিখেছিল। তার মানে শিওর যে এটা কি লেখা উচিত ছিল। হ্যাঁ, এটা একটা রহস্য, দেখি কি হয়। তোমাকে নিয়ে কিছু সমালোচনা আছে, একটু সেগুলোর প্রসঙ্গে আসে। যে অনেকে বলে যে সিল্ক স্মিতা ভারতের একজন অভিনেত্রী ছিল এবং তাকে নিয়ে একটা সিনেমাও হয়েছিল, ডার্টি পিকচার। অনেকে বলে তোমার জীবনটাও ডার্টি পিকচারের মতো এবং তোমার এরকম পরিণতি হবে, তোমার সুইসাইডও তোমার করতে পারো, কারণ তোমার যে লাইফ করলে মার্ডার করতে পারি, সুইসাইড করব না। আই এম সিরিয়াস। হ্যাঁ, সত্যি। ওকে, সেটা আমরা জেনে নিলাম। আমি যে পরিমাণ জীবন ভালোবাসি, ভাই সুইসাইড কিভাবে করব? এই কারণে আমি প্রশ্নটাই করছি, কারণ তুমি একটা স্ট্যাটাস দিয়েছিলে কিংবা লাইভে এসে বলেছিলে যে তুমি কখনো সুইসাইড করবে না, কারণ তুমি জীবনকে ভালোবাসো, প্রয়োজনে তুমি এখন বলে মার্ডার, তখন বলছিল যে আমার যদি কোনো অকস্মাৎ মৃত্যু হয় ভেবে নেবেন আমি খুন হয়েছে। আমার কি মনে হয়, সেদিন আমি কাউকে কথা বলতে বলতে বললাম যে ধরো ইদানিং আমি কোনো হয় না যে কথায় কান দিতাম না, মানে কেউ আমার সমালোচনা করছে, পাশে বিচিং করে না, আমাদের মিডিয়াতে গ্রুপিং হয় না, বিচিং হয় না, তো এরকম শোনো কি হয়েছে জানো, এই ভাবি টাইপের যে আলোচনাগুলো হয়, তো ওরকম ভাবে কখনোই ভাবি টাইপের হ্যাঁ জানেন ভাবি এরকম হয় না, কাম অন, হয়তো। তো এরকম যে হয় না যে ডেকে ডেকে শুনবে না, তারপরও এই বিচিংয়ের মধ্যে বসায় দেয়, এরকম তো অনেক গ্রুপিং হয়। তো ওর মধ্যে হঠাৎ করে আমি কোনো কিছু কান দিই না, কিন্তু কি ভেবে কোনো কিছু আমাকে মানে হয় না জেকে বসলো, ওটা আমার শুনতেই হবে। তো আমি শুনলাম যে কি সত্যি এরকম করছে, এটা জিনিস আমাকে বলছে, মানে হয় না গায়েবী কথা, মানে চতুর্থ আসমান থেকে আপনি নামাই নিয়ে আসলেন, এবং আমি চিন্তা করছি এটা কি আমি ছিলাম তাহলে, আমাকে নিয়ে বলছে। তো হয় না নতুনভাবে নিজেকে চেনা যে এই মানুষটা কি আসলে সত্যি আমি হতে পারি, মানে অদ্ভুত একটা জিনিস যেটা আমি না কোনো দিনও না। তো
এমন জিনিস নিয়ে বলছে যে সবগুলো মানুষ তো পৃথিবীতে এখনো বেঁচে আছে, এবং খুবই 2-3 দিন আগের কথা, এরকম নিয়ে সবাই ওনাকে আসলে ধরে ফেলছে। সে কয়েকজন মানুষের ভিতরে তো আমিও ছিল। সো তোমার পেছনে বেচিং করে কেউ কিন্তু কখনো রেহাই পাবে না। না না, ওই বিচিংয়ের মধ্যে আমি বলছিলাম যে শোনো, আপনি কেন ফেসটা আমার চোখে ভাসতেছে ওনার? থাক, আমরা নাম না বলি। আমি একটু আরেকটা না না, আমি বলি, ওই বিচিং নিয়ে আমি বলতেছিলাম যে শোনো, আজকে যদি আমি মরে যাই, বিচিংয়ের সূত্র ধরে বলছিলাম যে আজকে মরে গেলে কি হবে জানো, বলবে কি, একদম প্রথম ওনার নাম ধরেই বলছিলাম যে প্রথম উনিই বলবে যে আরে দূর, ও তো নেশা খেয়ে মরে গেছে, আরে দেখো মদ খেয়ে কোথায় অতিরিক্ত মদ খেয়েছে, মনে হয় পড়ে মরে গেছে, আরে কী কী নেশা করছে দেখো। যে আমার খালি এটাই মনে হয় যে উনি এমন এমন ধরনের কথাবার্তা বলে। সো কি হয়, ধরেন আমজনতা কোনো কিছু বললো, সেটা কিন্তু কোনো ম্যাটার করে না, ভিত্তি নাই, বলতেই পারে রিউমার ইজ রিউমার, কিন্তু যে আপনার কাছের মানুষটা, যার সাথে আপনি হয়তো কাছের মানুষটা কীরকম, সোশ্যাল মিডিয়াতে এখন আমরা যেটা দেখি, এই জগৎ মানে এই যুগে আপনার সাথে আমার 5টা ছবি আছে বা কোনো একটা প্রোগ্রামে গেছি, 1 মাসে 3-4 বার আপনার সাথে ছবি দেখা যায়, তার মানে নিশ্চয়ই আপনি আমার কাছের মানুষ, এবং আপনি যেটা বলবেন সেটা কিন্তু আসলে অনেক ইম্পর্ট্যান্ট, ওটা কিন্তু জাস্টিফাই হয়, মানে জাস্টিস হয় যে না এটাই বলছেন। আচ্ছা, ওটা কিন্তু ওর সাথে চলে, ওর তো মিথ্যা কথা বলে নাই, ওইটাই। তো উনি এমন একটা কথা বলে, তো আমার তখন মনে হয়েছে ভাই, আমি এমনিতে অনেক ঝেড়ে টেড়ে ফেলে দিচ্ছি আমার জীবন থেকে অনেক মানুষজন। তুমি কি এখন আপন পর চিনতে পারো? এখনও তো ভুল হয়, এর আজীবনই হবে আমার, কিন্তু অনেকটা আমি শুধরে গেছি, ম্যাচিওর হয়েছো। হ্যাঁ। তুমি কি এখন নির্বিকারে টাকা ধার দাও? না, মানুষ হিপনোটাইজ করে মাঝে মাঝে। তুমি সেটা শিকার হও? হ্যাঁ। তুমি তো অনেককে অনেক কিছু দিয়েছো, কখনো ফোন দিয়েছো, কখনো না, এগুলো না আসলে ভালোবেসে গিফট করা, নট দেয়া, মানে ওইভাবে বললে আমার কাছে তখন নিজেকে নিজে ছোট মনে হবে, যে কাউকে কোনো কিছু দিলে ওইটা আসলে মনে রাখতে হয় না ওইভাবে। মানে তুমি কি অনেক দানশীল? মানে তো শুধু আমি তো ফোন বললাম, তুমি ডায়মন্ডের রিং থেকে শুরু করে লাখ লাখ টাকা মানুষকে দিচ্ছ, কিংবা কোনো প্রডিউসার ফেসে গেলে তুমি তাকে টাকা দিচ্ছ, এভরিওয়্যার তুমি সবাইকে দিচ্ছ, কিন্তু তুমি কখনো টাকার রিটার্নটা পাও না, সেটাও আমি জানি। না, পাই নাই। যখন আমি জেল থেকে আসি তখন আমার হাত একদম জিরো ছিল। তো আমি ফারজানা মুন্নি, ওনাকে আমি দি ভাই বলি, আমি যখন বললাম যে জানো দি ভাই এই হয়েছে সেই হয়েছে, তো বলতে বলতে যে আমার তো হাতে কোনো টাকা পয়সা নাই, এখন আমি কী করব। সো কথায় কথা বলতে বলতে দেখলাম যে 1-1.5 ঘন্টার মধ্যে বাসা নিচে এসে কেউ আসলে নক করছে, তো আমাকে টেক্সট করলো, জানে যে ফোন ধরলে কী হবে, কী বলবে। তো গেটটা খুলে, ওনার নাম হচ্ছে এই, তুমি একটা খাম দিবে, এটা খাম বক্স আর কি, 10 লাখ টাকা কীভাবে দেয়, বক্সের ছোটো একটা বক্স, আইসক্রিমের বক্সের মতো। তো আমি বললাম যে আমি এটা কী করে নিব, তুমি কি ধার দিতেছো আমাকে? তারপর আমি মানে এটা তো আমি পারবো না। বলে না, তোমাকে একটা বলছে না এরকম গানের কথা, তুমি কিন্তু এটা করবা। এবং আরেকটি তোমাকে নিয়ে সমালোচনা আছে, সেটা হচ্ছে তুমি অনেক ফাঁসিয়ে দাও, এবং তোমাকে অনেক ডিরেক্টর সিনেমাতে নিতে সাহস পায়। হ্যাঁ, ট্রু। এবং যখন ছোট পর্দায় কেউ কোনো ভুল করে কিংবা ইনডিসিপ্লিন কাজ করে, বলা হয় যে ও তো ছোট পর্দার পরিমণি। তো এরকম ছোট পর্দার মানে ছোট পর্দার পরিমণি, টিভি নাটকের পরিমণি, মানে পরিমণি হচ্ছে কি একটা টার্ম, পরিমণি হচ্ছে একটা টার্ম যেটা হচ্ছে ফাঁসিয়ে দেয়। তো অন্য কেউ ফাঁসিয়ে দিলে তাকেও বলা হয় যে তুমি তো আরেকটা পরিমণি। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে তুমি আমাদেরই ছবি করেছো বিশ্ব সুন্দরী, সেটা এত সুন্দরভাবে শেষ করেছো, এবং শুধু ছবিটা নয়, তারপর আমি একটু বলি, তারপরে হচ্ছে প্রমোশনে তুমি একমাত্র আর্টিস্ট, আমি একমাত্র শব্দটাই বলছি, যে প্রত্যেকটি প্রমোশনে আমাদের সঙ্গী ছিলে, এবং ছবি রিলিজের দিন থেকে শুরু করে সিলেটে যাওয়া থেকে শুরু করে এভরিওয়্যার তুমি ছিলে, এবং সেটা যখন ওটিটিতে রিলিজ হলো কিংবা যখন যেটা দরকার তুমি সেটা করেছো। পরবর্তীতে তুমি মা বলে একটা ছবি করেছিলে। আপনি যদি লেটেস্ট ধরতে চান, সেটা হচ্ছে রঙিলা কিতাব। রঙিলা কিতাবে আমার হিরোকে কখনো কিন্তু পাননি আপনি কোনো প্রমোশনে, তোমাকে শুধুমাত্র আমাকে ছাড়া। শুধু কি আমার দায়িত্ব ছিল? সেটা নিতে কোনো কমপ্লেন নাই। কেন? উনি একজন ছেলে বলে? অনেক সময় অনেক হিরোকেই তো দেখা যায় না, এবং সমস্ত কিছু আসলে
দায়ভার আসলে নায়িকাদের উপরে পড়ে, এবং পরিমণের তো কথাই নেই, তার উপরে সব কিছু চাপিয়ে দেওয়া আরামসে হয়ে যাবে। এটা কেন আমি জানি না, এবং আমি এটাকে নীতি নীতি ইউজ টু হয়ে গেছি বলে আসলে মানুষ এটা এখনও বলে যায়, আমি জানি না। এরপর কেউ বললে কিন্তু ভাই ঝামেলা আছে। আমি যেটা বলছিলাম, বিশ্ব সুন্দরী, মা, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, এরকম অনেকগুলো ছবি তুমি দ্রুততম সময় শেষ করেছো এবং ঠিক সময় মতো রিলিজ হয়েছে, এবং সেটা রঙ্গিলা কেতাব হোক কিংবা মাঝখানে কি আরেকটা কাজ করেছিলে, হ্যাঁ, পাফ ড্যাডির মতো শেষ করেছিলে পরবর্তী, মাঝখানে ডোডোর গল্প। হ্যাঁ। তো তুমি সুন্দরভাবে কাজ শেষ করো, সুন্দরভাবে ডাবিং করো, সুন্দরভাবে প্রমোশন করো, তারপর এই বদনামটা কেন? এই বদনাম হচ্ছে আমি খুব সুন্দরভাবে, খুব বিশ্রীভাবে ফাঁসিয়েও দিই। সেটার রিজন হচ্ছে কেউ আমাকে কোনো ধরেন, এটা কিন্তু আসলে ট্রু, এই রিউমারটা এমনি এমনি ছড়ায়নি, কিন্তু একপাক্ষিক ছড়িয়েছে। এটা একটু ভুল ওয়েতে ছড়ালো। এটার জন্য যদি ক্লিয়ার করতে হয় সেটা বলবো যে, ধরেন কেউ আমাকে কল টাইম দিল, হুট করেই তো সেটি তোর বিয়ের জিনিসটা এরকম হয় না, তো আমরা আসলে আগে থেকে বসতে একটা সুন্দর একটা মানে হয় না, ওই ব্যাপারটা হয় যে একটা টিম যখন আমরা ফিল করি তখন আসলে কাজে গিয়ে আরামটা হয়। তো যখন আমরা কাজে যাই, তো আমি ভরসাটা করি কোথায়, আমার ডিরেক্টর এবং আমার পুরো টিমটার উপরে। তো তারা কল টাইম দিবে 6টায় অথবা 7টায়, আমি ধরে নিলাম 7টায় কল টাইম দিল। বেসিক যেটা হয় আর কি, 7টায় কল টাইম হয় সাধারণত, তো খুব সকালে যেতে হয়। 7টায় কল টাইম দেওয়া হলো, আমার উঠতে হবে মিনিমাম 1.5 ঘন্টা আগে। যদি 8 ঘন্টা আমার জীবনে একদম ব্যক্তিগত ওয়েতে লাগে, হ্যাঁ, তারপরে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে আমার মেকআপ টেবিলে। প্রথম দিন ক্যামেরা অন হলো 12:30টায় অথবা লাঞ্চের পরে। মেনে নিলাম প্রথম দিন ক্যামেরা ওপেনিংয়ের সময় সেট টেট সব কিছু মিলিয়ে যদি আউটডোর হয় আরও তো ঝামেলা, খুবই স্বাভাবিক। এটা আপনি সবাই মেনে নিচ্ছে, পুরো টিম মেনে নিচ্ছে। সেকেন্ড ডেতে সেম, থার্ড ডেতে সেম, ফোর্থ ডেতে সেম হলে আপনি নেবেন কেন ভাই? আপনি কি 6টার সময় প্যাক আপ করেন, সন্ধ্যা 6টার সময় প্যাক আপ করেন? তা তো করছেন না। আপনি সন্ধ্যার সময়, আপনি রাত 2টার সময় প্যাক আপ করেন, 12টার সময় প্যাক আপ করেন কেন? তো তারপরের দিন আমি কয়টায় আসি বলেন? 3টার সময়। পুরো পাটাকা। তো কী করবো আমি? তো আমি একটা মানুষ না, আমার ঘুমাইতে হবে না? আমি এটা মেন্টাল প্রেশার কেন নিব? তখন আমি মাথা থেকে শুধু কল টাইম ঝেড়ে ফেলি না, আমি আমার পুরো সিনেমাটাকে, প্রজেক্টটাকে ঝেড়ে ফেলতে হয়, কারণ কাউকে সিরিয়াস আমি দেখি না। যদি তোমরা সিরিয়াসই হইতা তাহলে প্রত্যেকটা মানুষকে এইভাবে কেন গলা টিপে ধরো? এবং বদনাম হয় কার লাস্টে? আমার। তবে আমরা যারা তোমাকে চিনি, এই জন্য কি করে জানেন, এখন 2টা ডিট হয়। কিরকম? কেউ আমার সাথে ডিট করার আগে আমি ওকে ডিট দিই, তুমি আগে সাইন করো। রিয়েলি? হ্যাঁ, কল টাইম ঠিক রাখতে হবে এবং এই টাইমের মধ্যে শুটিং শেষ করতে হবে। এর বাইরে গেলে বেশি পেমেন্ট দিতে হবে, অগ্রিম মানে আছে না, মানে 2 দিন বেশি নিবা তো 2 দিন বেশি দিবা, কারণ 2 দিন পরে তো তুমি আমার বদনাম করো, ওই বদনামটা আমার সারা জীবনে গোছে না। একদম। তো এই করি এখন। আমার মনে হয় যারা নিয়ম মেনে চলে তারা তোমাকে নিয়ে কাজ করতেই পারে, কারণ এরকম সুন্দরী, এরকম সুঅভিনেত্রীকে আমরা আরো বড় পর্দায় দেখতে চাই। আরেকটা বিষয় কথা বলতে চাই, কিছুদিন আগে আসলে পডকাস্টের শুরুর দিকে তোমার আসার কথা ছিল, কিন্তু তুমি হসপিটালে চলে গেলে এবং মাইলস্টোনে যে আগুন লেগেছিল, তুমি সেটি দেখে প্যানিক অ্যাটাক হলো তোমার এবং তুমি হসপিটালাইজ হলে। আগুনকে তুমি অনেক ভয় পাও না? হ্যাঁ, একটু ফোবিয়া আছে, কিন্তু আমি রান্না করতে ভালোবাসি। হ্যাঁ, আমি রান্না কিন্তু ঠিকঠাক করি। আমি যদি আরেকটা টপিকে আসি যেটা কেউ জানে না, আমি জেনেছিলাম তোমার একটি ডিজিজ ছিল, ডিজিজ বলবো কিনা জানি না, একটা উপসর্গ তোমার চুলে ছিল, সেটা কি? অ্যালোপেশিয়া। রাইট। সেটি কি এখন আছে? না, নেই, রিকভার হয়ে গেছে। সেই সময় তোমার মেন্টাল অবস্থা কেমন ছিল? আমার এই মাথার মধ্যে, আমি আপনাকে ছবিটা পাঠাবো, হয়তো আপনি এখানে দেখাতেও পারেন চাইলে। এত বড় করে, এত বড় একটা, এখান থেকে একদম পুরোটা হচ্ছে একদম চুল উঠে গিয়েছিল। টাক বলবো না, জাস্ট কীভাবে হয় না, ঘষলে যেটা হয় একদম বুঝবেন না যে এটা চামড়া আছে কিনা উপরে, চামড়াটাও মানে এত মসৃণ হয়ে গেল, আমি হয়তো ধরতে ধরতে এরকম মানে বারবার করে হাত যায়। খুবই ফ্রাস্ট্রেটেড একটা টাইম তখন আমার ছিল, সেটা হচ্ছে একদম কোভিডের সময়।
লকডাউন হয়ে গেল, বাসার মধ্যে এরকম এতটুকু থেকে এরকমভাবে ছড়ানো শুরু করলো এবং এত বড় হলো, পুরো অর্ধেক মাথা এই সাইডটা। সেটা তো যে কোনো মানুষের, বিশেষ করে একটা মেয়ের জন্য অনেক বেশি। তখন কোনো হসপিটালের সাথে আপনি ধুম করে যেতে পারবেন না, কোনো ট্রিটমেন্ট নিতে পারবেন না। ওই সময় আমার কি অবস্থা, মানে ও মাই গড। তো আমি রীতিমতো, আমি যে চুল উপরে করে বাঁধতে পারছিলাম না, এবার সাইডে রাখতে পারছি, সামহ বের হয়ে যায়, মানে হয় না ছোট্ট একটু জায়গা না তো, অনেক বড় জায়গা। তো এটা কী করবেন, নিজের সাথে এমন যুদ্ধ করা শুরু করলাম। আমার মনে হচ্ছিল যে একটা সময় রেজার নিয়ে বাথরুমের মধ্যে এরকম খুব মনস্থির করলাম পুরোটা আমি চুল কেটে, আসলে এভাবে দেখা যাচ্ছিল না একটা সাইডে, এরকম খুব মানে খুব পেইনফুল। তো আমার মনে হয় পুরোটাই এরকম করে ফেলি, কি আছে। ওই সময় কিন্তু আমি ফোনে একটা সময় একটা পোস্ট দিয়েও আমি রেখে দিচ্ছিলাম যে না, এটা আসলে সম্ভব না। তো আমি গুগল সার্চ করলাম পেঁয়াজের রস, সেই হ্যান ত্যান, তো এটা আবিষ্কার হলো। আমি নিজে বুঝতে পারলাম যে এটার নাম হচ্ছে অ্যালোপেসিয়া। তো এটার জন্য ঠিকঠাক ট্রিটমেন্ট আছে, মেডিকেশন নিলে এটা ঠিক হয়ে যায়। তো তারপরে অপেক্ষা করা, কবে হসপিটাল খুলবে, কবে এই ডক্টরের সাথে আমার দেখা হবে, কবে এই ডক্টর ট্রিটমেন্ট দিবে, তারপরে রিকভার হবে। এটা একটা লং জার্নি ছিল আমার জন্য, 1 থেকে 1.5 বছর, কিন্তু ঠিক হয়ে গেছিলো। যখন আমি ট্রিটমেন্ট শুরু করলাম তার 3-4 মাসের মধ্যে আমি রেজাল্টটা দেখতে পেলাম, আস্তে আস্তে করে রিকভার হয়ে গেল। মাশাআল্লাহ, সেটা রিকভার হয়ে গেল। এবং এটা কিন্তু খুবই কমন, যে কারো হতে পারে, কারো দাড়িতে হয় দেখবেন, এখান থেকে বলে কি টাক পোকা খেয়েছে আসলে। তবে সেলিব্রিটিদের আসলে সুন্দর রূপটাই আমরা দেখি, তাদের যে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয় সেটা আমরা অনেক সময় বুঝি না। এবং ধরেন আমার চুল অনেক কম টম থাকতো বা ওই ধরনের, আমার শুরু থেকেই তো চুলের মানে একদম আপনারা দেখেছেন যে চুল খুব সুন্দর, আমার চুলটাকে আমি সুন্দর করে মেনটেন করি, মানে লম্বাই রাখি, কখনো আমি কাটছাট করি না। ওই সময় আমার চুলের এই অবস্থা, আপনি বুঝতে পারেন আমার কি অবস্থা। তুমি কি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলে তখন, কিংবা না? কখনো গিয়েছো? এখন তো আমি যাই রেগুলার। সেটা কিসের জন্য, যেটা বলছিলে যে তোমার আমার প্যানিক হয় অনেক, প্রচন্ড প্যানিক হয় এবং আমার মৃত্যু ভয় হয় অনেক, এবং যে কারণে আমি খুবই ডিসিপ্লিন একটা লাইফ লিড করার চেষ্টা করি এখন। হয় না মেডিকেশন, সেটা হোক নামাজ, সেটা হোক এইভাবে এখানে বসে এইসব কথা বললে মানে হ্যাঁ এখানে মিডিয়াতে কাজ করো এইসব নিয়ে কথা বলে, তো আমি এভাবে বলতে চাই না। আমি একটা সুন্দর মানে সিস্টেমেটিক লাইফ লিড করার চেষ্টা করি, যেটা আমি কখনোই করতাম না একদমই। বাহ, তো তার মানে তুমি মেডিটেশন, রাইট, অবশ্যই। সেটা কিন্তু তোমার জীবন আচরণে এখন দেখলে বোঝা যায়, কারণ তুমি অনেক এখন গোছানো এবং তুমি এখন সব ধরনের কাজ করবার জন্য প্রস্তুত, সেটা ব্যবসা হোক, অভিনয় হোক, যে কোনো কিছু। এবং তোমাকে দেখলে মনে হয় ইউ আর ভেরি মাচ হ্যাপি রাইট নাও। আগে আমি করতাম, কিন্তু হুটহাট করে করতাম, চিন্তা ভাবনা করে করতাম না, যেটা আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো অথবা পারবো কিনা, এটা আমি মাঝখান থেকে ছেড়ে দিব কিনা, কিন্তু এখন আমি ভেবে চিন্তে তারপরে কাজ করি। বাহ, এবার তোমার জীবনের সবচেয়ে বড় পার্ট, তোমার মাদারহুড নিয়ে আমি একটু কথা বলতে চাই। শাহিম মোহাম্মদ পূর্ণ তোমার একমাত্র ছেলে এবং সাফিরা সুলতানা প্রিয়ম তোমার একমাত্র মেয়ে। খুব ভালো লাগে যখন তুমি তাদেরকে টেক কেয়ার করো। আসলে মা এবং সন্তান, যে কোনো মা, যে কোনো সন্তানের সম্পর্কই তো আসলে স্বর্গীয়। কিন্তু তোমাকে দেখে, তুমি একজন নায়িকা, তোমাকে ঘিরে সবাই ব্যস্ত, কিন্তু তুমি সব সময় বাচ্চাদের নিয়ে ব্যস্ত এবং নিজের হাতেই তুমি তাদের জন্য সব কাজই করো। তুমি রান্না করো, তুমি রাত বিরাতে তাদের দেখা যাচ্ছে যে তুমি তাদের কাপড় ধো, তুমি তাদের এভরিথিং করো। মানে শুরু থেকে কি তুমি চেয়েছিলে যে তুমি নিজের হাতে তাদের? হ্যাঁ, আমি মাদারহুডটা খুব এনজয় করতে চেয়েছিলাম আমার জীবনে। আমার মনে হয় যে আমি অনেক কিছুতে ফেল করতে পারি, কিন্তু এই জায়গাতে আমি কোনোভাবেই ফেল জিনিসটা আমি নিতে চাই না। কিন্তু তোমাকে এমনি বাইরে থেকে দেখে অনেকে পাগলাটে ভাবে, কিংবা থাকে না যে তো স্থিরতা নাই, কিন্তু বাচ্চাদের ব্যাপারে তুমি এত গোছানো। আমি দেখেছি যে তুমি তাদেরকে খুব একটা, বাচ্চাদের সাথে পাগলামি করি, ওদের সাথে খেলি, ওদের সাথে নাচি, সেটা একটা শিশুতো পাগলামি। কিন্তু হয় না যে আমি দেখেছি তুমি তাদেরকে খুব একটা গিজমো দাও না, তুমি তাদেরকে গিজমো ফ্রিক করো না, ফোন দাও না, কিংবা খুব একটা ফোন বোঝে না। এটা কিভাবে সম্ভব এই যুগে? ওরা ফোন বোঝে না, ওরা রিমোট বোঝে না। ওকে টিভি, ও যদি রিমোটটা এভাবে রেখে দেবেন, ও আপনাকে এসে বলবে যে আমি টিভি দেখব। ওর যখন সময় হবে তখন ও জানে কখনো সময়, কিন্তু হুট করে আপনি টিভি রিমোট সামনে রাখার পরেও আপনাকে বলবে না যে টিভি ছেড়ে দাও, বা ও রিমোট নেবে না, ধরবে না। আচ্ছা, কি অসাধারণ! মানে একদম সামনে ফোন থাকে, ফোন ধরে না। কিভাবে তুমি মেইনটেইন করেছো? আমি এটা একদম শুরু থেকে চেয়েছিলাম। খুব ভালো, খুব ভালো।
এটি আসলে অনেক বড় একটা ব্যাপার, কারণ আপনি বাসায় গেলে দেখবেন যে এত ধরনের খেলনা যেগুলো শুধু হয় না ব্যাটারি চালিত খেলনা না, সবগুলো হচ্ছে ক্রিয়েটিভ কিংবা যেগুলোতে তাদের ইনভলভ ব্রেইনস্টর্ম হবে সেসব। বা কিন্তু এবার বাচ্চাতে কি হলো, কেউ একজনকে পিস্তল গিফট পিস্তল। করেছে Oh, no. এবং সেটা আমি তো না খোলা অবধি বুঝতে পারবো না। এখন তো আমি নিজে নিজে আমার খুব মনে হচ্ছিল যে ও প্যাকেটগুলো খুলুক। তোরা দুজন মিলে যখন খুলছিল, তোর আম্মু এটা কি, আমি কি বলবো, আরেকটা বাবা, এটা বিষয়- ডেঞ্জার, এটা ছেড়ে দাও, এটা ভালো না। সে একটু একটু দেখি কি, আমি যে এটা শোনো, এটা যুদ্ধ, এটা ভালো না, আমাকে দিয়ে দাও। তো সুন্দর করে দিয়ে দিল। আমি আবার দেখলো যে মানে রান্নাঘরে গেলাম, একটা ঝুড়ির মধ্যে এটা ভেঙে ভেঙে ফেললাম, ও তাকিয়ে থেকে দেখলো। আই এম সরি যে আমাকে আমার বাচ্চাকে বন্দুক গিফট করেছেন, আমি খুবই সরি, এটা আমি রাখতে পারিনি। না না, হাউ সুইট দ্যাট বাচ্চাটা আবার সেটা শুনলো। হ্যাঁ, ও দেখলো, এবং তাকিয়ে দেখলো। বাহ, ওরা খুব আসলে সুইট, মানে বাচ্চাদের কিছু চঞ্চলতা তো থাকে, কিন্তু এত মা ভক্ত একজন, এবং ওদেরকে দেখলে চেয়ে থাকতে ইচ্ছা করে। এবং তোমাদের যখন ছবিগুলো দাও, অনেকেই কিন্তু দেখে, লাইক করে, কমেন্ট করে, কিন্তু আবার কেউ কেউ বলে যে এত ছবি পরিমাণে কেন দিচ্ছে, যদি নজর লেগে যায়। এত ছবি পরিমণি কেন দিচ্ছে না? মেয়ে কোথায়, ছেলে কোথায়? আপনি একা এরকম করেন, আপনার ছেলেমেয়েরা কোথায়, সেটাও তো বলে। আমি কোন দিকে যাব বলেন তো, বলেন আমাকে। তো এখন আসলে আমার যেটা মন চায় আমি সেটাই করব। হঠাৎ করে আমার মেয়েকে আমার মনে হলো যে আমি আসলে সোশ্যাল মিডিয়াতে আনবো না। আমার কোনো একটা রিজন আপনারা জানেন তো, বা কোনো একটা চক্র আসলে হয় না, নানা ধরনের নানা কিছু তো আমার জীবনে তো অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে যায়। তো তারপর মনে হলো যে আমি আমার মেয়েকে আনবোই না। আচ্ছা, আমি একটু প্রিয়ম প্রসঙ্গে জানতে চাই, অনেকে বিষয়টা ক্লিয়ার না আসলে, কারণ তোমার একটা ছেলে আছে এবং তারপরে তুমি